আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকে আলোচনার টপিক হচ্ছে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস অ্যান্ড মার্কেটের ক্যাপিটাল মার্কেট। আসলে এই যে লেখাপড়া, জি ওয়ালাইকুম আসসালাম, এই যে লেখাপড়া আমরা যখন বলি ইনস্টিটিউশন, এটা অর্থনৈতিক কোনো প্রতিষ্ঠান, কারণ আমরা এটাকে বলি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। তো সমাজে এরকম অনেক ইনস্টিটিউশন থাকে যেগুলো চ্যারিটেবলও হয়, যেমন চক্ষু হাসপাতাল, হ্যাঁ, কোন একটা ক্লাব, দাতব্য চিকিৎসালয়, এগুলো হচ্ছে সব চ্যারিটেবল। কিছু কিছু জিনিস থাকে যেগুলো অমুনাফাভোগী হয়, সেগুলো ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের মধ্যে পড়ে না, যেমন স্কুল, কলেজ, হ্যাঁ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, এগুলো। এরকম আর অনেক ধরনের প্রতিষ্ঠান থাকে যেগুলো এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, কিন্তু ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের মধ্যে পড়ে না। তারা হয়তো পরিবেশ নিয়ে সোচ্চার, তারা হয়তো মানবাধিকার নিয়ে সোচ্চার, এগুলো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন না। আবার গভর্নমেন্টের অনেক ইনভেস্টমেন্ট থাকে, সেগুলো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন না, যেমন বাংলাদেশ রেলওয়ে, গ্যাস, তিতাস গ্যাস, পাকরাবাদ বা যে কোনো গ্যাস, এরকম আরও অনেক প্রতিষ্ঠান, এগুলো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন না। কিন্তু গভর্নমেন্টের কিছু প্রতিষ্ঠান আবার ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, যেমন জনতা ব্যাংক, হ্যাঁ, অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, বাংলাদেশ ব্যাংক যেটা রেগুলেটরি একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক, হ্যাঁ, কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, রাকাব, তাই না? হ্যাঁ, এগুলো সবগুলো হচ্ছে ব্যাংকিং প্রতিষ্ঠান। আর কিছু প্রতিষ্ঠান প্রাইভেটে থাকে যেগুলো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, সেগুলো আবার ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন হয়, বিএফআই, আবার সেগুলো হয় এনবিএফআই, মানে নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, যেমন আইডিএলসি, হ্যাঁ হ্যাঁ, আইপিডিসি, রাইট, এরকম আরও বেশ কিছু, লঙ্কা বাংলা, তাই না? আর অনেকগুলো আছে না এরকম। আর যেগুলো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ওগুলো সরাসরি ব্যাংক, যেমন ফরেন ব্যাংক থাকে, স্ট্যান্ডার্ড চার্টার্ড, তাই না, এইচএসবিসি, আবার দেশের মার্কেটে সিটি ব্যাংক এনে আবার আমেরিকান, তাই না? তারপর আরও কিছু মিক্স ব্যাংক, ভেঞ্চারের ব্যাংক আছে, ডাচ বাংলা, তাই না? আমাদের দেশে আবার ব্যাংক এশিয়া, ইসলামী ব্যাংক, তাই না, আল আরাফা, এরকম অনেক ধরনের ব্যাংক আছে যেগুলো আপনার ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, সেটা কনভেনশনাল হোক, ট্রেডিশনাল কোনো সুদী প্রতিষ্ঠান হোক, অথবা সুদী প্রতিষ্ঠান না হোক, সেগুলো যদি নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনও হয়, সেটাও সুদের বাইরেও হতে পারে। যেমন ইসলামী ব্যাংক দাবি করে যে সে হচ্ছে কনভেনশনাল প্রথার বাইরে, মানে অন্যান্য মানুষ যেটাকে সুদ বলে, তারা সেটাকে ইসলামিক শরিয়া অ্যাপ্লিকেশন করে বলে মুনাফা। সুদের সাথে মুনাফার সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে সুদ একটা ফিক্স রেট একটা মানুষকে দিতে হয়, সে যদি জুলুমের শিকারও হয় তবুও তাকে সেটা দিয়ে দিতে হয়। আর মুনাফা হচ্ছে আমি যদি আসলে লস করি, আমি টাকাটা চাইবো না, বরং লস হলে লসের হিস্সাটাও আমি যেন বহন করব। আর প্রফিট হলে আমার ইনভেস্টমেন্টের অনুপাত অনুসারে আমার হিস্সাটা আসবে অ্যাজ এ প্রফিট, ওকে, আমি সেটা পাবো। তো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এবং নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এই সব কিছুই মানি মার্কেটের মধ্যে অপারেশন করে। মানি মার্কেট হচ্ছে ছোট্ট মার্কেট, শর্ট মার্কেট, যেটার উপযোগিতা সাধারণত 1 বছরের মধ্যেই হয়ে যায়। ক্যাপিটাল মার্কেট হচ্ছে লং মার্কেট, যেটার উপযোগিতা বা কার্যকলাপ 1 বছরের উপরেও হতে পারে। মানি মার্কেট হচ্ছে বাংলাদেশের সব ব্যাংক, নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন হচ্ছে মানি মার্কেটের অন্তর্ভুক্ত। আর ক্যাপিটাল মার্কেটের অন্তর্ভুক্ত হচ্ছে শেয়ার মার্কেট, যেমন অর্গানাইজ শেয়ার মার্কেটের মধ্যে ডিএসসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ, সিএসসি, এগুলো আবার এক ধরনের কোম্পানি, এগুলোর নামের শেষে আবার এলটিডি বা লিমিটেড আছে, ওকে। যাই হোক, তো ক্যাপিটাল মার্কেট হচ্ছে মানি মার্কেটের চেয়ে সময় সাপেক্ষ একটা মার্কেট, যেটার উপযোগিতা কার্যকলাপ ইন জেনারেল 1 বছরের অধিক সময়ের জন্য চলে। আমরা এটাকে কেন পুঁজি বা মূলধনের বাজার বলি? কারণ হচ্ছে এটার এসেন্সটা হচ্ছে, ধরেন আমি একটা বিজনেসম্যান, কিছুদিন ধরে বিজনেস করে আসছি, কেন জানি মনে হলো নতুন একটা বিল্ডিং করা যায়, আমার বিজনেস একটা শাখা ডেভেলপ করা যায়, কিন্তু এই মুহূর্তে যদি আমি ব্যাংকের কাছে যাই, ব্যাংক বলবে তুমি এই মর্টগেজ রাখো, এত % সুদ দিবা,
আমি একটা নতুন ইনভেস্টর হিসেবে আমার জন্য প্রেশার হয়ে যাবে, আমি এটা নাও পেরে উঠতে পারি। দেশে নানান ধরনের ইনস্টেবিলিটি আছে, কখন কি হয়ে যায়, কিন্তু বিজনেসটা বড় করার না আমার খুব ইচ্ছা, কিন্তু আমি সেটা ব্যাংকের মাধ্যমে করতে ইচ্ছুক না। ব্যাংকের কাছে গেলে সে আমাকে বলবে লোন নাও, বিনিময়ে ইন্টারেস্ট চার্জ করব। আমি তখন বললাম না, আমি প্রতি মাসে রিপে করব না, এত টাকা লোনেও যেতে চায় না। তখন আমি কি করব, পাবলিকের কথা চিন্তা করব, যে আমি পাবলিকের কাছে গেলে তারা আমাকে টাকা দেবে কিনা। এই যে পাবলিক শব্দটা চলে আসবে মাথায়, তখন আমরা চিন্তা করব আইপিও ছাড়া যায় কিনা, ইনিশিয়াল পাবলিক অফারিং, আইপিও। তখন আমি বিভিন্ন পেপারে অ্যাডভার্টাইজমেন্ট করব, শেয়ার মার্কেটের ম্যান্ডেট নিয়ে, যে অমুক কোম্পানি সে তার ফিউচার ইনভেস্টমেন্ট এরকম করতে চাচ্ছে, তার ফিউচার প্রসপেক্ট এরকম, বর্তমান এমডি এরকম, সিইও এরকম, প্রতিষ্ঠানটা খুব ভালো চলছে, গত 5 বছরের রেভিনিউ ছিল এরকম। হ্যাঁ, তো এটা এখন আরও অনেক বড় কোম্পানি হতে চায়, প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে জাম্প করে সেটা শেয়ার মার্কেটে ইন করে পাবলিক লিমিটেড কোম্পানি হতে চায়। সুতরাং পাবলিকের কাছে কিছু শেয়ার এটা থাকবে, এটা তাদের মালিকরা চায়। সুতরাং তোমরা যদি এই বিষয়ে আগ্রহী হও, তোমরা শেয়ার কিনো। তখন সমস্ত মানুষজন এই কোম্পানির দিকে তাক লাগাবে, ওয়েবসাইট ভিজিট করবে, তারা বিভিন্ন পেপারস দেখবে, লিফলেট দেখবে, এদের পরিচালনা পর্ষদ দেখবে, অনেক নামি দামি লোকজন দিয়ে তারা একটা অ্যাডভার্টাইজও করে রাখবে। যখন দেখবে যে লাস্ট 5 বছর ভালোই মুনাফা করেছে, মালিকপক্ষ অনেক স্ট্রং, অনেস্ট এবং খুব ডিটারমাইন্ড লিডারশিপ, তখন তারা কি করবে, এটা শেয়ার কিনবে। কোম্পানি বলবে ঠিক আছে, আমরা 1 লাখ শেয়ার ছাড়লাম, প্রতিটা শেয়ার যারা কিনবা মিনিমাম 10টা শেয়ার কিনতে পারবে, একটা শেয়ারের মূল্য হচ্ছে 1000 টাকা। তাহলে আমি মোট যদি 1 লাখ শেয়ার ছাড়ি, 1 লাখ শেয়ারে আমি 1000 করে প্রতি শেয়ারে কত টাকা তুলব। এখন দেখা গেল 2টা শ্রেণী বের হবে। একটা হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষ, নিম্ন মধ্যবিত্ত, একজন সাধারণ টিচার, একটু ব্যবসা করে একটা 2 তলা বাড়িতে থাকে এরকম একটা লোক, পেনশন আর সঞ্চয়পত্র দিয়ে চলা একটা লোক, সে কী করবে, সে হয়তো 100 শেয়ার কেনার চিন্তা করবে, বা 50টা শেয়ার হলেও সে কিনতে চাইবে। কিছু না হলেও তার আয়ের উপর নির্ভর করে সে 20টা শেয়ার কিনতে চাইবে। আচ্ছা কিনুক, কিন্তু কিছু মানুষ থাকবে যারা 200, 400, 600, এমনকি সে ফুল ইনভেস্টমেন্টটাই কিনে নিতে চাইবে। তাদের নাম হবে লায়ন শেয়ার হোল্ডার, সিংহভাগ শেয়ার হোল্ডার। এরা হবে বড় বিনিয়োগকারী, এরা হতে পারে ইনস্টিটিউশনাল ইনভেস্টর। অন্য একটা কোম্পানি এই কোম্পানির মালিক বনে যেতে পারে, কারণ সে একটা ইনস্টিটিউশনের হাতে অনেক টাকা সাধারণ মানুষের চেয়ে। সুতরাং সে 800 শেয়ার কিনলো, সাধারণ মানুষের হাতে অল্প করে 5টা 10টা করে ক্ষুদ্র শেয়ার আছে এরকম। এখন এই যে কোম্পানি যে আইপিও ছাড়লো, সে একটা বড় মহিরুহে পরিণত হতে চাচ্ছে, অনেক টাকা সে কালেক্ট করলো, ব্যাংকের কাছ থেকে নয়, পাবলিকের কাছ থেকে। ব্যাংকের কাছ থেকে নিলে ব্যাংক বলতো আজকে ঋণ দিয়েছি, কালকে সুদ দাও। আর মানুষজন যখন তাকে একটা টাকা দিবে, সে একটু ওয়েট করবে 2 বছরের জন্য, 3 বছরের জন্য, কারণ তার সাথে আমার কোনো সুদের চুক্তি নাই। তো আমার কথা হচ্ছে প্রসপেক্ট ভালো ছিল, তোমরা আশা রেখে বিনিয়োগ করেছো, আমি তোমাকে কোম্পানির একটা অংশ দিচ্ছি। ফর এক্সাম্পল, কোম্পানি যদি কখনো বিলোপ সাধন হয়, তুমি হয়তো একটা এসি নিয়ে যেতে পারবা, এই ঘড়িটার দাম হয়তো 1000 টাকা, এইটুকু শেয়ার তোমার আছে, হয়তো এটার মালিক তুমি। কোম্পানি একটা সোফা আছে, কোম্পানিতে হয়তো কিছু ইনস্ট্রুমেন্ট আছে, কিছু মেশিনারি আছে, এগুলো বিক্রি করে তোমাকে তোমার একটা অংশ বুঝিয়ে দেওয়া যাবে। কেউ যদি একটা শেয়ারও কিনে কোম্পানিতে, সে হচ্ছে কোম্পানির শেয়ারটা হোল্ড করে, এই জন্য তার নাম হচ্ছে শেয়ার হোল্ডার। প্রতিটা শেয়ার হোল্ডার কোম্পানির মালিক পক্ষ। ক্ষুদ্র ইনভেস্টর হলেও সে কোম্পানির একজন গর্বিত মালিক, ওনার। কিন্তু ব্যাংকের কাছ থেকে যদি আমি লোন নিতাম, ব্যাংক হতো আমার জন্য পাওনাদার, সে একটা চাবুক পিটাতো, এই সুদ দাও সুদ দাও। আর এখন এরা অপেক্ষা করছে মালিক হিসেবে অনেক সৌহার্দ্য নিয়ে, যে 2-3 বছর কোম্পানি রান করবে, একটা সময় আমরা এই কোম্পানির কাছ থেকে একটা ডিভিডেন্ড পাবো, লাভের অংশ, লভ্যাংশ। যেহেতু এখানে অনেক ইনভেস্টর, সুতরাং একজন কোনো মুনাফা একক ভোগ করবে না। তো পাবলিক মানে হচ্ছে কম্বিনেশন শব্দটা, সুতরাং এখানে অনেক মানুষ আছে, তো লাভের অংশ সবাই পাবে তার ইনভেস্টমেন্টের পোর্শন অনুসারে। যার শেয়ার যত, লাভের অংশ তার তত বেশি। যার শেয়ার কম, সে একটা শেয়ারের উপর 5টা শেয়ারের উপর ডিভিডেন্ড পাবে। এই লাভের অংশ, লভ্যাংশ আমরা বলি ডিভিডেন্ড।
যদি কোনো কারণে কোম্পানি বলে না প্রথম বছরে লাভ হলো, দ্বিতীয় বছর আমরা ডিভিডেন্ড দেওয়া শুরু করি, সে যদি না চিন্তা করে না আর 2টা বছর যাক, এত সহজে যদি ডিভিডেন্ড দিয়ে দিই পরবর্তীতে আবার খাজানা যদি খালি হয়ে যায়, থাক আমি 3 বছর পর একসাথে ডিভিডেন্ড দেবো সবাইকে, কিন্তু ডিভিডেন্ড দেবো যে এটা সত্য, তাহলে এটাকে বলবো ক্রমযোজিত ডিভিডেন্ড, কিউমুলেটিভ ডিভিডেন্ড পলিসি। তো প্রথম বছর এক ভাই ডিভিডেন্ড পেয়েছিল 3,000, সে তখন নেয় নাই, পরের বছর 9,000, পরের বছর 17,000, তাহলে 3 + 9 + 17, আসো তোমার ডিভিডেন্ড টাকা তোমাকে ব্যাংক অ্যাকাউন্টে বুঝিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা এখানে একটা ছোট্ট বিষয়, সেটা হচ্ছে যখন আমি একটা কোম্পানি ফর্ম করলাম আইপিওর মাধ্যমে, জনগণের কাছে শেয়ার চলে গেল না, শুধুমাত্র ক্যাপিটাল মার্কেটে তাদেরই শেয়ার লেনদেন হয় যারা পাবলিক লিমিটেড কোম্পানি। আপনারা অনেক সময় বিভিন্ন নিউজ চ্যানেল নিচে স্ক্রল করা বিভিন্ন কোম্পানির নাম যেতে দেখেন, ওখানে আপনার কাঙ্ক্ষিত ডিজায়ার্ড কোম্পানির নাম খুঁজে না পেলে মনে করবেন যে ওটা পাবলিক লিস্টেড কোম্পানি না। শুধুমাত্র পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ারই শেয়ার মার্কেটে লেনদেন হয়, ট্রেডেড হয়। প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার মার্কেটে লেনদেন হয় না, কারণ তারা আইপিও পাস করে আসে নাই। জনগণকে আগে অফার করেন, ইনিশিয়ালি পাবলিক অফার করেন, প্রাথমিকভাবে তাদেরকে জনগণ শেয়ার কিনবে, পাবলিকের হাতে শেয়ার যাবে, এটার নাম হবে পাবলিক লিমিটেড কোম্পানি ফ্রম প্রাইভেট লিমিটেড কোম্পানি, দেন এটার শেয়ার লেনদেন করা সম্ভব। ওকে, সেখানে আবার আপনি শেয়ারের হাত বদল করতে পারবেন, শেয়ার ট্রান্সফারেবল, আপনার অর্থনৈতিক বিপদ যাচ্ছে, কিছু শেয়ার বিক্রি করে দিবে, আপনার আব্বা অসুস্থ, ট্রিটমেন্ট করতে হবে, কিছু শেয়ার বিক্রি করে দিলেন, আপনার কাছে মনে হচ্ছে এটার সামনে পরিণতি ভালো হবে না, সব শেয়ারই বিক্রি করে দিলেন, চিন্তা করলেন না সামনে এটার অবস্থা আরও ভালো হবে, 6 মাসে তো খুব ভালোই চললো, আরও 10টা শেয়ার কিনতে চাইবেন, তাই না? এটা হচ্ছে একটা মানুষের সাধারণ ফিনোমিনা। তো এবিসি লিমিটেড কোম্পানি যখন অ্যাজ এ পাবলিক লিমিটেড কোম্পানি ফর্ম হবে, তখন তার সাথে না অনেকগুলো মানুষ আবার যুক্ত হবে, অনেক মানুষ তার সাথে যুক্ত হবে। এই যে প্রতিটা মানুষ প্রতিটা অ্যাঙ্গেল থেকে তার সাথে যুক্ত হবে, এরকম এই প্রতিটা মানুষ হচ্ছে স্টেক হোল্ডার, নট শেয়ার হোল্ডার, স্টেক। ওকে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন শেয়ার হোল্ডার অ্যান্ড স্টেক হোল্ডার? এই কোম্পানির মালিক আমি, শেয়ার বা অংশটা আমি ধরে রেখেছি, শেয়ার যেহেতু হোল্ড করছি আমি শেয়ার হোল্ডার। স্টেক মানে হচ্ছে অংশ। স্টেক হোল্ডার কি? এই আমার কোম্পানির অডিট হয়, একটা অডিট ফার্ম আমার স্টেক হোল্ডার, কারণ সে অডিট করলে বিনিময়ে টাকা পায়। জনগণ আমার কোম্পানির প্রোডাক্ট কিনছে, জনগণ আমার কাস্টমার হিসেবে স্টেক হোল্ডার, কারণ সে আমার কোম্পানির প্রোডাক্ট কনজিউম করে। একজন ট্রাক বা লরি ড্রাইভার, সে আমার কোম্পানির প্রোডাক্ট আনা নেওয়া করে, সুতরাং ওই ট্রাক সার্ভিসের ওই ড্রাইভার, ওই কোম্পানি যে এজেন্সি আমাকে সার্ভিসটা দিচ্ছে এক্সটার্নালি, সেটা একটা স্টেক হোল্ডার। আমার কোম্পানিতে যে সমস্ত এমপ্লয়িরা চাকরি করে তারা হচ্ছে স্টেক হোল্ডার। এই কোম্পানির যারা অ্যাডভার্টাইজমেন্ট করে বেড়ায় টিভি চ্যানেলে, বিভিন্ন জায়গায় মিডিয়া, তারা স্টেক হোল্ডার। যারা এতটুকু স্বার্থের জন্য বা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে কোম্পানির সাথে জড়িত, তারা হচ্ছে আমার স্টেক হোল্ডার। আর শেয়ার হোল্ডার হচ্ছে কি? যিনি আলটিমেটলি শেয়ারটা হোল্ড করে আছেন। আপনারা অ্যাকাউন্টিং পড়েছেন? কখনো অ্যাকাউন্টিং পড়েছেন আপনাদের লাইফে? আচ্ছা, প্রত্যেকটা লেনদেনই ঘটনা, কিন্তু প্রত্যেকটা ঘটনাই লেনদেন নয়। প্রত্যেকটা রয়্যাল বেঙ্গল টাইগারই টাইগার, কিন্তু প্রত্যেকটা টাইগারই রয়্যাল বেঙ্গল টাইগার না, সে অন্য সাদা বাঘও হতে পারে, তাই না? আপনার নাম কি? সেলিম। প্রত্যেকটা সেলিম দিয়েও এরকম বলা যায়, প্রত্যেকটা সেলিমই পুরুষ, কিন্তু প্রত্যেকটা পুরুষই এই সেলিম নয়, তাই না? আপনার ফিঙ্গারপ্রিন্ট, আইবল কারোর সাথে ম্যাচ করবে? করবে না। আপনি ইউনিক, আল্লাহ আপনাকে বানিয়েছে, তাই না? সুবহানাল্লাহ। তো দেখেন, মানুষ যখন কোন একটা জায়গায় একটা অংশ হিসেবে জড়িত থাকে, সে হয় স্টেক হোল্ডার। প্রত্যেকটা শেয়ার হোল্ডার কোম্পানির সাথে জড়িত না মালিক হিসেবে, প্রত্যেকটা শেয়ার হোল্ডারই কিন্তু এক ধরনের স্টেক হোল্ডার, কিন্তু প্রত্যেকটা শেয়ার হোল্ডার না। সে হতে পারে বিজ্ঞাপন কাজ করছে, অডিটের কাজ করছে, অ্যাকাউন্টসের কাজ করছে, ট্রাক লরি ড্রাইভার, তাই না? কিন্তু সে শেয়ার হোল্ডার নয়, বুঝতে পারলেন? সুতরাং প্রতিটা মানুষ স্টেক হোল্ডার হিসেবে এখানে জড়িত থাকে। তো আমরা যখন চিন্তা করি যে একটা কোম্পানি ফর্ম হয়ে গেল, এখন কোম্পানির এই যে শেয়ারটা প্রতিনিয়ত হাত চালাচালি হবে, কেউ কিনবে কেউ করবে,
তো এটার দাম কখন বাড়বে, এটার দাম কখন কমবে, এটা ডিটারমাইন হবে ইকোনমিক্সের চাহিদা এবং যোগানের উপরে বেসিস করে। যখন শেয়ারের সংখ্যা মাত্র 1 লাখ, পুরো বাংলাদেশের পাবলিকে ইনভেস্টর এটার উপর হুমড়ি খেয়ে পড়েছে, এই কোম্পানির শেয়ার চাই রে ভাই, তখন শেয়ার মার্কেটে ওটার একটা আলটিমেটলি ডিমান্ড হবে, স্বয়ংক্রিয়ভাবে ওটার প্রাইস তখন বেড়ে যাবে, কারণ ডিমান্ড অনেক বেশি। আবার যখন মানুষ বলবে যে ফেলনা কোম্পানি চলে না, অনেক আশা নিয়ে খুলছিল, অলরেডি মানুষ শেয়ার বিক্রি করে পালাই যাচ্ছে, কে কিনবে এই কোম্পানির শেয়ার, তখন মানুষ বলবে কিনবো না। আবার একটা প্রেশার পড়বে স্বয়ংক্রিয়ভাবে অ্যালগরিদমে, তখন এটার প্রাইস যাবে কমে, মানুষ তখন সেটা কিনতে চাইবে না। ওয়ারেন বাফেট নামে একজন ব্যক্তি ছিলেন, উনি বলতেন তুমি যদি শেয়ারে লাভ করতে চাও, শেয়ার যখন একদম চায়ের কাপের তলা নিতে থাকে তখন কিনবা। যেমন শেয়ারের দাম মাত্র 100 টাকা, তখন কিনবা, কারণ এটা আর নিচে নামবে না। তারপর যখন উপরে যাবে তখন তুমি সেটা শেয়ার কিনবা। সুতরাং তুমি বাইং ডিসিশন নিবা তখন যখন শেয়ারের মার্ক একদম নিচে, আর শেয়ারের মান যখন সবচেয়ে উপরে তখন খুব রিস্কি ইনভেস্টমেন্ট। 100 টাকা শেয়ার হয়েছে কৃত্রিমভাবে 700 টাকা, এখন যদি কোনো কারণে ফল করে মারাত্মক ধরা, কারণ উপরে যাওয়াটা খুব ডিফিকাল্ট, নিচ থেকে উপরে আসা খুব সহজ ছিল। 21 তলা বিল্ডিংয়ের 20 তলা অবস্থান করছেন, আর কত বাড়তে পারে, লিফট 21 তলাতে যাবে, কিন্তু ফল করলে আপনাকে 1 তলায় চলে আসতে হতে পারে। এই জন্য বুদ্ধি করে যখন শেয়ারের প্রাইস সবচেয়ে নিচে থাকে বেশি কিনতে হবে, যখন উপরে থাকে তখন কম কিনতে হবে, তাহলে রিস্কটাকে হেজ করা যায়। আপনি যে MBA করেছেন, BBA করেছেন, আপনার কথাবার্তায় ওয়ার্ড অফ মাউথে বুঝতে পারতে হবে যে আপনি একজন বিজনেস গ্র্যাজুয়েট। কিছু শব্দ ব্যবহার করবেন যেগুলো শুনলে মানুষ বুঝবে আসলে আপনি MBA করা। হেজ, ছেটে দেওয়া, গাছপালার ডাল ছেটে দেয় না কাঁচি দিয়ে, হেজিং মানে কমিয়ে দেওয়া। রিডিউস বা ডিক্রিজ করা, উচ্চারণ হবে হেজ, ডি এর উচ্চারণটা হবে না। ওকে, মনে থাকবে? ওকে, এখন আপনি দেখেন, আপনি যখন অনেক বেশি ডিমান্ড অনুভব করেন আপনার শেয়ারের প্রাইস বাড়বে। শেয়ারের প্রাইস যখন বাড়বে শেয়ারের মূল্যটা অনেক উপরে যাবে। দ্যাট মিনস আপনি কালেকশন বেশি করতে পারবেন অ্যাজ এ শেয়ার হোল্ডার, কারণ ওই শেয়ারটাই যদি কেউ 100 টাকা কিনতো, 100 টাকা কোম্পানির ফান্ডে আসতো, এই শেয়ার এখন মানুষ 700 টাকায় কিনছে, মানে 7 গুণ টাকা আমার কোম্পানিতে এসে জমা হচ্ছে। সুতরাং একটা কোম্পানির শেয়ারের যদি দাম বাড়ে এটা খুব ভালো সাইন। তবে আপনি যদি সব দেশের শেয়ার মার্কেটকে ইভ্যালুয়েট করেন দেখবেন যে সবসময় কোম্পানির যে হুড়হুড়িয়ে দাম বেড়ে যাওয়া কোনো কারণ ছাড়াই, এটাও কিন্তু অনৈতিক, ঠিক না। এই জন্য শেয়ার মার্কেটের লোকরা বলে না না না, শেয়ার মার্কেট অনেক রিস্কি জায়গা, রিস্ক ক্যাচ করতে আমাদেরকে 2 ধরনের অ্যানালাইসিস করতে হবে রে ভাই। 2 ধরনের অ্যানালাইসিস কি? একটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, একটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। আমি যখন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবো ওই শেয়ারে, তখন দেখব ওই শেয়ারটার, ওই বিজনেসটা কিসের বিজনেস, বাংলাদেশে কেমন চলে, এটার ওনারদের প্রোফাইল কি, তারা কি শিক্ষিত, স্কিল্ড, আগে কোন কোন কোম্পানির MD CEO ছিল, প্রিভিয়াস যে কোম্পানিতে ছিল সেগুলো শেয়ার মার্কেট কি সবসময় বুমিং ছিল। এইভাবে একটা অ্যানালাইসিস আপনি শেয়ারের উপর করবেন। এরকম অনেক কোম্পানি থাকতে পারে যেগুলো শেয়ারের প্রাইস হুহু করে বাড়ছে, কৃত্রিমভাবে বাড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু ওই কোম্পানি ওই অর্থে কোনো এক্সিস্টেন্সই নাই, একটা বিল্ডিং নাই, ভালো 10টা শোরুম নাই ওই বিজনেসের, একটা ভালো ওয়্যারহাউস গোডাউন নাই, কিন্তু দেখানো হচ্ছে কৃত্রিমভাবে যে এটা অনেক কিছু। ওকে, তো এগুলো করে কিছু দুর্নীতিবাজ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, অডিটর, যারা কৃত্রিমভাবে প্রফিটকে বাড়িয়ে দেখায় লোন খুব কম আছে, ইনভেস্টমেন্ট খুব হাই হচ্ছে, দিয়ে একটা আর্টিফিশিয়াল একটা রিপোর্টিং তারা করে। এটাকে বিজনেসের ভাষায় একটা সুন্দর শব্দে বলা হয়, মানুষ যখন কসমেটিক ব্যবহার করে তখন কি সেটা আসল জিনিস না, আর্টিফিশিয়াল। কসমেটিক ড্রেসিং বলে এটাকে। দ্যাট মিন্স আমার রিপোর্টে যা না আমি তার চেয়ে বেশি ঢালাওভাবে দেখালাম যাতে মানুষ আকৃষ্ট হয়।
বলছি যে আমার কোম্পানি শেয়ার কেন কিনবো? আরে প্রফিট প্রতি বছর বাড়ে, আসলে বাড়ে না। ইনভেস্টমেন্ট অনেক ভালো, ব্যাংক লোন কম না, আসলে এগুলো একটা অ্যানালাইসিসের বিষয়। এটাকে বলা হয় ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। যেই কোম্পানি অনেক বেশি ব্যাংক লোনের দায়ে জর্জরিত, আমি তার শেয়ার কিনতে 10 বার আমি চিন্তা করব। সেই কোম্পানি হচ্ছে লিভার্ড ফার্ম। শব্দটা শিখে রাখেন, লিভার্ড ফার্ম। কেউ যদি আপনাকে বলে যে তোমার কোম্পানি কি লিভার্ড, আপনি চিন্তা করেন এটা আবার কেমন শব্দ রে ভাই, লিভার্ড। লিভার্ড শব্দ হচ্ছে ঋণগ্রস্ত। ইয়োর কোম্পানি ইজ এ লিভার্ড ওয়ান, তোমার কোম্পানি কি ঋণগ্রস্ত একটা কোম্পানি? আপনি বললেন ইয়েস অর নো। লিভার্ড মানে ঋণগ্রস্ত, মনে থাকবে, ঋণগ্রস্ত কোম্পানি হচ্ছে বিজনেস ল্যাঙ্গুয়েজ। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট বিজনেস ল্যাঙ্গুয়েজ। আপনার কথাবার্তায় আপনি যে বিজনেস গ্র্যাজুয়েট প্রকাশ পেতে হবে, ওকে। লিভার্ড ফার্ম, আমি ভুলে এখানে ইনভেস্ট করতে 10 বার চিন্তা করব। সব ব্যাংকে যে লোন নিলে তারা খারাপ এমন না, কিন্তু কিছু ব্যাংক বছরের পর বছর লোন দিচ্ছে, ওই প্রতিষ্ঠান নিচ্ছে, রিপে করার কোনো চিন্তা নাই। এনি টাইম যখন এটার ক্লেম হবে, মনে রাখবেন শেয়ার হোল্ডার এটার ডিসপোজাল অ্যামাউন্ট পাওয়ার আগে, রেসিডিউয়াল অ্যামাউন্ট পাওয়ার আগে বন্ড হোল্ডাররা এবং যারা লোন দিয়েছে তারা এটার প্রথম হকদার। কোম্পানি যদি কোনো কারণে বিলোপ সাধন হয়, শেয়ার হোল্ডার আগে টাকা পায় না। মালিক পক্ষ হিসেবে তারা অন্যদের টাকাটাকে আগে ক্লিয়ার করে যে ব্যাংক কত পেত, বা কোনো কেউ যদি কিছু কিনে থাকে বন্ড, সে কত পেত, আমি কারো কাছ থেকে এক্সটার্নাল পাওনাদারকে আগে বিদায় করব। তারপর আমি নিজের ঘরের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে করব। এটাকে কি বলা হয়? ডিসপোজাল একটা ভ্যালু, যে বিলোপ সাধনের সময় কোম্পানির মূল্যটা কত। এখন কোম্পানি বেচে আগে ব্যাংকের টাকা। আর এটার সাথে কানেকশান একটা শব্দ শিখে রাখেন, রেসিডিউয়াল ভ্যালু। পড়েছেন অ্যাকাউন্টিংয়ে? হ্যাঁ, ভগ্নাবশেষ মূল্য। অ্যাকাউন্টিংয়ে ভগ্নাবশেষ মূল্য কখনো শূন্য হয় না। কেন? ধরেন একটা সাইকেল চালাতেন ছোটোবেলায়, কোম্পানির একটা মোটর বাইক আছে, কেউ না কেউ ওটা চালিয়েছে, আপনিও আপনার বাসায় সাইকেল চালাতেন। সাইকেলটা যখন একদম নিঃশেষ হয়ে গেল, ঘরের উঠানে 2 বছর পড়েছিল, কেউ এসে ওটা 100 টাকা দিয়ে নিয়ে গেল, নাহলে যে ভাঙাড়ির দোকান বা কটকটি দিতে সম্পাপড়িওয়ালা সেটা নিয়ে গেল 100 টাকা দিয়ে। 100 টাকা হলেও পেলেন তো, এটা একটা আঙ্কিক ভ্যালু। আমরা যখন বলি যে হি ইজ গেটিং এফ গ্রেড, এফ ইজ এ গ্রেড, এটার ইংলিশে একটা ভ্যালু আছে, শূন্য, তাই না? 0 ইজ এ মার্ক, রেসিডুয়াল ভ্যালু ইজ এ অ্যামাউন্ট। সুতরাং অ্যাকাউন্টিংয়ে কখনো রেসিডুয়াল ভ্যালু শূন্য হয় না। যেমন কোম্পানি তার পুরানো কিছু বিক্রি করে দিলে কিছু না কিছু টাকা সে পাবে। একটা অ্যাসেট 100% ডেপ্রিসিয়েটেড হয়ে যায় না, কিছু একটা অ্যামাউন্ট রয়ে যায়। ডেপ্রিসিয়েশন হচ্ছে ব্যবহার করতে 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 ওটা নিঃশেষ হয়ে যাওয়া। বুঝতে পারলেন? আচ্ছা, সো আপনি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে দেখবেন যে ওই কোম্পানির ভিত্তিটা কেমন, মৌলভিত্তি ঠিক আছে কিনা, কোম্পানিতে ইনভেস্টমেন্ট করা যায় না, ইনভেস্টমেন্টের যোগ্য কোম্পানি কিনা, এগুলো ভালো করে খেয়াল করবেন। একটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। ওই কোম্পানির শেয়ার যখন লেনদেন হবে, আর্নিং পার শেয়ার কেমন, ওটা ডিভিডেন্ড দিচ্ছে যে প্রতি বছর কেমন দিচ্ছে, ডিভিডেন্ড পেইং রেশিওটা কেমন, এরকম আরও অনেক ধরনের ক্যালকুলেশন আপনি করবেন। কোম্পানির একটা কারেন্ট অ্যাসেট রেশিও বের করলেন, তড়িৎ অনুপাত বা অ্যাসিড টেস্ট রেশিও বের করলেন, আপনি বের করে দেখলেন যে ওই কোম্পানিতে অ্যাসেটের পরিমাণ হচ্ছে 2 আর লাইবিলিটির পরিমাণ হচ্ছে 1, দ্যাট মিনস 2:1। 2 টাকা সম্পত্তি আছে, 1 টাকা দায় আছে, তার মানে দায়ের চেয়ে সম্পত্তির পরিমাণ বেশি, ওই কোম্পানির মানটা ভালো। যদি কখনো হয় অ্যাসিড টেস্ট রেশিও করতে যে দেখলাম অ্যাসেট হচ্ছে 1 টাকা, লাইবিলিটি হচ্ছে 1 টাকা, তার মানে অ্যাসেট লাইবিলিটি হচ্ছে 1 টাকার এগেনস্টে 1 টাকা, তার মানে 1 টাকা সম্পত্তি কোম্পানির আছে, 1 টাকা দায়ও আছে, 1 টাকা ঋণও আছে। সুতরাং যদি এটা আমি পে করতে যাই, আমার হাতে আর কিছু থাকবে না, রিস্কি। এইভাবে অনেক কোম্পানি যদি এরকম হয়ে দাঁড়ায় 3:1, তার মানে 3 টাকা আছে, 1 টাকার লোন আছে, 2টা টাকা হাতে থাকবে, সেফ। এটা মানুষ সাধারণ জীবনে করে না। বাসে উঠতে গেলে ভাড়াটা একটু দেখেন না, 25 টাকা আছে কিনা, এখান থেকে নতুন বাজার যাওয়া যাবে কিনা, একটু অ্যাসেস করেন না, পকেটে 20 টাকা আছে কিনা, একটা রিক্সা উঠলে ভাড়াটা দিতে পারবেন কিনা। তো কোম্পানি এরকম একটা অ্যাসেসমেন্ট করে। সো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয়,
টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হয়। শেয়ার মার্কেটের আরেকটা বড় বিষয় হচ্ছে যখন শেয়ার মার্কেটের কোনো একটা জিনিসের প্রাইস বাড়ে, একটা সময় শেয়ার মার্কেটের সার্কিট ব্রেকিং বলে কিছু ছিল না। শেয়ার মার্কেটে হু হু করে একদিনে মানুষ ধসে যাচ্ছে, একদিনে মানুষ উঠে যাচ্ছে। তো ডিএসসি সিএসসি সিদ্ধান্ত নিল এগুলোকে আবার কন্ট্রোল করে কে? এসিসি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। যেমন বাংলাদেশের সকল ব্যাংকে কন্ট্রোল করে কে? বাংলাদেশ ব্যাংক, মানি মার্কেটের কন্ট্রোলার। আর ক্যাপিটাল মার্কেটের কন্ট্রোলার হচ্ছে এসিসি। তারা সিদ্ধান্ত নিল যে এত পার্সেন্ট বা 5%-এর বেশি দাম বাড়লে আমরা সার্কিট ব্রেক করে দিব। আজকের সার্কিট ব্রেকার হচ্ছে 5%, এরপর সার্কিট ব্রেকার দিলাম আজকে 10%, কোনো কারণে দিলাম 15%, এটা উঠানামা করতে পারে। 5%-এর বেশি কেউ লাভ নিয়ে আজকে বেরোতে পারবে না। অটোমেটিক সার্কিট ব্রেক হয়ে যাবে, এই শেয়ারের লেনদেন বন্ধ হয়ে যাবে। একদম 100 টাকা থেকে 5 টাকায় চলে আসছে, হবে না তো? যখনই 100 টাকা থেকে 80 টাকা নামবে অটোমেটিক শেয়ার লেনদেন বন্ধ। একটা মানুষ সেফ থাক, অটোমেটিক শেয়ার লেনদেন বন্ধ হয়ে যাবে। একদম তাকে ওই দিনই ধসিয়ে একদম মার্কেট থেকে ইয়ে করে দেওয়া, তাই না? অনেকে আত্মহত্যা করে বসে, সুইসাইড করে বসে। একটা সময় অনেক মানুষের কথা আসতো না শেয়ার মার্কেটে যারা, হ্যাঁ হ্যাঁ সেলিম ভাই কিছু বলতে চাইছেন বলেন। হ্যাঁ, অনেকে আত্মহত্যা করছে, আত্মহত্যা করে তারা দুনিয়া থেকে চলে গেছে। মানুষ, দেশে চাকরি নেই। হ্যাঁ, আমাদের দেশটা গরিব দেশ, তো চাকরি নাই, যারা পেনশন পায় ওরা একটা ফার্দার কোথায় ইনভেস্ট করতে চায়। অনেকে আছে বেকার যুবক, তারা টিউশনি করে, এখানে ওখানে চাকরি করে, ছোটোখাটো বা ছোটোখাটো ব্যবসা করে, তারা কিছু টাকা পায়, ওটা তারা ইনভেস্ট করতে যায়। তো এটা কেন জানেন? মানুষ চায় তার অভাব থেকে বের হয়ে আসতে, এবং মানুষ একটু ভালো থাকার জন্য ইনভেস্টমেন্টটা করে। কিন্তু এদেশে ইনভেস্টমেন্টটা শেয়ার মার্কেটে খুব ভালনারেবল। হ্যাঁ হ্যাঁ, খুবই অরক্ষিত। হ্যাঁ, অনেক অরক্ষিত থাকে। তো হ্যাঁ, মানুষ বুঝে উঠতে চায় না যে এটা একটা জানার কিছু আছে, শেখার কিছু আছে। জানেন বিদেশে অনেক জায়গাতে শেয়ার মার্কেটে ঢোকার আগে ওর একটা হিস্ট্রি চেক করা হয় ওই ক্লায়েন্টের, যে সে শেয়ার নিয়ে কিছু জানে কিনা। ওদেরকে শেয়ার মার্কেটে আবার আলাদা সেশন আছে, ওদের রুমের ব্যবস্থা আছে, ওদেরকে ট্রেনিং দেওয়া হয় 2 মাস। ফান্ডামেন্টাল অ্যানালিসিস কীভাবে করতে হবে, টেকনিক্যাল অ্যানালিসিস, তারপর ওটার উপর পরীক্ষা হয়, অ্যাসেসমেন্ট করে, তারপর তারা পাস করে, তারপর একটা লাইসেন্স পায় বিনিয়োগকারী হিসেবে। এটা ভালো, মানুষ একটা সেফ পজিশনে থাকে। আর বাংলাদেশে অনেকে মাছ বিক্রেতা, পান বিক্রেতাও ইনভেস্টমেন্ট করে, যারা মনে করে যে বন্ধু ইনভেস্টমেন্ট করেছে আমিও করলাম, আমার পকেটে হয়তো কিছু পয়সা রাতারাতি চলে আসবে, তাই না? আমরা একটা শব্দ বলি না, আঙুল ফুলে কলা গাছ, রাতারাতি ধনী হয়ে যাওয়া, চিন্তা থেকেই করে। হ্যাঁ হ্যাঁ, তো শেয়ার মার্কেটের লেনদেন এরকম চলতেই থাকে। এরকম আর অনেক ধরনের অ্যানালাইসিস থাকে। আমাদের হাতে যেহেতু মাত্র 3টা ক্লাস, এরপর আমি আপনাদেরকে যখন ক্লাসে আসবো তখন ডিরাইভেটিভস নিয়ে পড়াবো, চেষ্টা করবো একটু ধারণা দিতে কয়েকটা ডিরাইভেটিভস ইনস্ট্রুমেন্টের। আর ক্রেডিট রেটিং নিয়ে যদি ধারণা পাই বলবো আপনাদেরকে। আমি একটু পরীক্ষা নিয়ে একটু কথা বলে দিই। আচ্ছা, তাহলে কেটে দিলাম ভাই।